দেখুন, কথা হলো ভরসাহীনে স্লোগান তুলে ক্ষমতায় এসে শেষ পর্যন্ত কর্মী সমর্থকদেরই আস্থা আউট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে না তো। ভাবুন, দাঁতে দাঁত চেপে যে দলটার বাহুবল, অর্থবল, পুলিশ দিয়ে মিথ্যে মামলার বিরুদ্ধে দিনের পর দিন লড়াই করে শয়ে শয়ে বিজেপি কর্মীর লাশের ওপর দিয়ে আজ বিজেপি ক্ষমতায় এলো, সেই তৃণমূলের নেতাদেরই যদি ক্ষমতায় আসা ৩ মাসের মধ্যে রং বদলে বিজেপির কাছাকাছি দেখা যায়, তাহলে নিজের দলের একজন বিজেপি কর্মী তার নিজের দলের ওপর কি করে আস্থা রাখবে? আর ভোটারদের কথাটা ভাবুন, যে মুখগুলোকে যে কোনোভাবে সরাতে মানুষ ঢেলে ভোট দিলেন, সেই মুখগুলোই এবার ঘুরপথে চলে আসছে বিজেপির কাছাকাছি। এটা ভোটারদের সঙ্গে কি প্রতারণা নয়? ভাবুন, তৃণমূল সরে গেল কিন্তু মুখগুলো থেকে গেল, এবং ক্ষমতার চেয়ারে তাঁরাই থেকে গেলেন। আর সেই মুখগুলোই একই দিনে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। এনডিএর বৈঠকে আজ নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে প্রথম সারিতে বসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রথম সারিতেই বসেছিলেন একটু দূরে অবশ্য কাকলি ঘোষ দস্তিদার। আর এই ছবিগুলোই সম্ভবত দিলীপ ঘোষ, তথাগত রায়, তাপস রায় বা অগ্নিমিত্রা পালদের উষ্মার কারণ। ঘটনাচক্রে আজই এ রাজ্যের ক্ষমতা বদলে ঠিক ৩ মাস পূর্ণ হলো, ৪ঠা মে থেকে আজ ৪ঠা আগস্ট। নেতাকর্মীদের এবং কর্মী সমর্থকদের এই রং বদলের জেরে শেষ পর্যন্ত দলের প্রতি বা দিল্লির প্রতি ভরসা আউট হয়ে যাবে না তো? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সুমনদা, মানে এতদিন পর্যন্ত একটু রাগঢাক ছিল, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার কাউন্ট कर लीजिए, অর্থাৎ গনে নিবে 20 জন কেন, আমরা 25 জন 30 জনও করতে পারি। ফলে এই পুরো ঘটনাটা বিজেপি সরাসরি হস্তক্ষেপ করছে, এবং দলবদলটা দিল্লিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ তো ওপেনলি মানে দল থেকে বলা হয়েছে যে জাতীয় স্বার্থে, এটা তো রাগঢাকের কিছু নেই, এখানে কেউ ডিফেন্ড করারও জায়গা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে মানে আরও দরজাটাকে খুলে দিতে চাইছেন, বলছে গনিয়ে নেবেন আপনারা কতজন এমপি আমাদের সাথে এদের থেকে আসে। এবং এই পশ্চিমবাংলার বিধানসভার মধ্যেও একটা নিয়ন্ত্রিত বিরোধী শিবির তৈরি করে রেখেছে। এই বিজেপি নেতা কর্মীরা হতাশ হচ্ছেন, মানে এই বিজেপি নির্বাচনের আগের বিজেপি আর নির্বাচনের ফলাফলের পরের 3 মাসের সরকারের বিজেপি এক নয়, এটা বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু খুব স্পষ্ট বুঝতে পারছেন। কিন্তু আমি কর্মী সমর্থকদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা হতাশা হবেন না, আপনারা ফুলের মালা একেবারে রেডি করে রাখুন। কিছুদিন পরে এনসিপিআই হয়ে এরা যখন বিজেপির পতাকা ধরবে, তখন মালাটা কিন্তু প্রথমে আপনারা পরাবেন। আপনারা যদি তা না পরান, আপনারা যদি মনে করেন ক্ষোভ বিক্ষোভ দেখাবেন, তাহলে কিন্তু আমি বলবো আপনারা ভুল করবেন। এই কারণেই ভুল করবেন যে সমস্ত এমপিদের মানে মাথার উপর হাত আছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যে সমস্ত এমপি এমএলএদের মাথার উপরে হাত থাকবে শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যির, তাদের বিরুদ্ধে কিন্তু আপনারা গেলে কিন্তু আপনাদের উল্টো পুলিশ অ্যারেস্ট করবে। ফলে তার থেকে বেটার হলো সহাবস্থান করা, তার থেকে অনেক বেটার বিজেপির কর্মী সমর্থক জেলায় জেলায় যারা আছেন, তারা পরিষ্কার মালা ফুল চন্দন নিয়ে এই সমস্ত নেতাদেরকে আপনারা মানে অভ্যর্থনা করুন, সাগরে আমন্ত্রণ জানান, এবং তাদের নিয়ন্ত্রণে আপনারা কাজ করবেন। এরা এমপি, এরা উন্নয়নের কাজ করবে, আপনারা তার শরিক হবেন। কাকলি ঘোষ দস্তিদাররা, সায়নী ঘোষরা তাদের নিজের নিজের লোকসভা কেন্দ্রে উন্নয়নের যজ্ঞে সামিল হবেন। মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিবেন, পথ নির্দেশ করবেন, শ্রমিক ভট্টাচার্য যেভাবে বলবেন সেই অনুযায়ী সায়নী ঘোষরা কাজ করবেন, আর আপনারা তার সহযোগী হিসাবে কাজ করবেন। তাহলেই না আমাদের রাজ্য সবচেয়ে বেশি উন্নতি হবে। ফলে সেইটা না করে যদি আপনারা এলাকায় এলাকায় ক্ষোভ বিক্ষোভ দেখান, তাহলে কিন্তু উন্নয়নের বাধা হিসাবে দাঁড়াবেন, এবং আপনারা কিন্তু পরিষ্কার একেবারে কোট আনকোট অ্যান্টি ন্যাশনাল হয়ে যেতে পারেন। ফলে খুব সাবধান, মানে বন্ধু, এদের স্বাগত জানানোটাই হলো আপনার একমাত্র কাজ। দেখুন, আমি পরিষ্কার করে বলতে চাই সুমনদা, আবু তাহের, ইউসুফ পাঠান আর খলিলুর রহমান এই 3 জন যখন ব্যাক গিয়ার দিয়েছে, এই খবরটা কিন্তু গত 4 দিন আগে এইপি আনন্দের স্টুডিওতেই আলোচিত হয়েছে, আমি ছিলাম। এবং মেক নো মিস্টেক বিশ্বনাথ, তারা নীতি নৈতিকতার কারণে ব্যাক গিয়ার দেননি, দিয়েছেন যে তার কনস্টিটিউয়েন্সিতে সংখ্যালঘু অধ্যুষিত একটা কেন্দ্রে জিততে পারবেন না বলে। শুধু তাই নয়, সামনে মানে লোকের সামনে গিয়ে হাজিরও হতে পারবেন একদম। এবং আবু তাহের, ইউসুফ পাঠান এবং খলিলুররা জানে
যে বিজেপির রাজনীতির ইতিহাসগত কয়েক বছর যদি দেখে, তাহলে বিজেপি 294 জন প্রার্থীর মধ্যে একজনও মুসলমান প্রার্থী করেনি। এখানে যদি এরা থেকে যায় 29-এ এলাকায় ঢুকতে পারবে, এলাকাতে ঢুকতে পারবে না, আগামী দিনে প্রার্থী হতে পারবে না, বিজেপির কোনো সুযোগ নেই। ফলে এরা নিজের স্বার্থেই কিন্তু মানে পরিষ্কার ব্যাক গিয়ার দিয়েছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে, ব্যাক গিয়ার তো দিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী 240 থেকে যদি স্টেবিলিটি আনতে হয়, আর বিশেষ করে আমি বলবো ছাত্র আন্দোলনের পরে যে বিভিন্ন দেশের জুড়ে যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে তার একটা ছোট্ট রিফ্লেকশন বিহারের উপনির্বাচনে এসছে। ফলে যে কোনো মানে এখানে নরেন্দ্র মোদী নয়, এখানে রাহুল গান্ধী থাকলেও সে কি চাইতো যে 240টাকে আমার 272-এ নিয়ে যাই। ফলে তড়িঘড়ি কিন্তু আমি বলছি এই শুভেন্দু অধিকারীদের উপরে প্রায় কার্যত বলা যায় যে মানে অ্যাসাইনমেন্ট করা হয়েছে যে ভাই দ্রুততার সাথে এদের সাথে নেগোসিয়েট করে একদম পরিষ্কার বিজেপি শিবিরে সিল করে দাও, যাতে করে আমার স্টেবিলিটি বা বিজেপির ভাষায় যে গ্রেটার ইন্টারেস্ট যাতে সার্ভ হয়, অর্থাৎ আমার অ্যামেন্ডমেন্ট বিলগুলো যাতে পাস হয়ে যায়। কিন্তু যে প্রশ্নটা আমরা রাখতে চাইছি যে মানুষ মানে কোনো রাজনৈতিক দল কিন্তু কথা শেষ পর্যন্ত রাখলো না। বামফ্রন্ট 34 বছর শাসন করার পরেও বহু বিষয়ে কথা যেমন রাখেনি, আবার 11 সালের পরিবর্তনটা খুব কাছ থেকে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখেনি, যেভাবে উনি দল ভাঙার রাজনীতি এ রাজ্যে চালু করেছিলেন সেটা প্রতিনিয়ত আমি সরব ছিলাম। আর শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যরা, যদিও এটা আমি মনে করি দিল্লির অ্যাসাইনমেন্ট, সেই দিল্লির অ্যাসাইনমেন্ট পালন করতে গিয়ে যেভাবে দল বদলুদেরকে নানা কায়দায় অন্তর্ভুক্ত করছে তাতে চালাকি থাকতে পারে, কিন্তু এটা পরিষ্কার দলবদল এক ধরনের, এবং সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা আছে, এখানে সিকিউরিটির ভূমিকা আছে, এখানে যারা দলবদল করছে বা বিভিন্ন শিবিরা আশ্রয় নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা সিঙ্গেল হয়নি, আর উল্টো দিকে যারা দলবদল করছে না তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। ফলে খুব পরিষ্কার পুলিশ প্রশাসন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলবদল করতেন সেই একই কায়দায় একইভাবে দলবদল বা দলের শিবির বদল বা নিজেকে এই সংখ্যা বাড়ানোর গল্পটা শোনানো হচ্ছে। তার মানে দিনের শেষে কিন্তু আমি বলছি যে দল বদলের যে রাজনীতির ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা চালু করেছিলেন সেটাকে কিন্তু বিজেপি আরো এক কদম এগিয়ে নিয়ে যাচ্ছেন নতুন কায়দায়। আমার একটা মনে হলো খুবই ব্যাড টেস্টের এই বক্তব্যটা, তার কারণ ও স্লেস নিয়ে কথা বলতেই পারে ইত্যাদি ইত্যাদি, তাতে আমার কিছু বক্তব্য নেই, কিন্তু যারা বিরোধিতা করবে তাদের অ্যান্টি ন্যাশনাল করে জেলে পাঠানো হবে, ও তাহলে বিজেপির ইতিহাসটাই জানে না, পড়েইনি। আজ অবধি বিজেপি এরকম কখনো কোথাও করেনি, পশ্চিমবাংলাতেও কোনো দিনই করবে না, বরং এই কাজগুলো মমতা ব্যানার্জি করতে হয়তো দেখে দেখে ভুলে যাচ্ছে। অন্য দল থেকে আসবে কি আসবে না সে তো ভবিষ্যতের প্রশ্ন, সেই ভবিষ্যৎবাণী আমি তো করছি না। আমি শুধু এইটুকু বলছি যে এনসিপিকে নিয়ে কথা বলার কোনো এখতিয়ার আমার অন্তত নেই, অন্য একটি রাজনৈতিক দল সেটা, তারা যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সেটাও করতে পারে। তারা বিজেপিতে এলে আমার দলের যারা বিরোধিতা করবে সবাইকে গ্রেপ্তার করানো হবে, এই কথাগুলো খুব ব্যাড টেস্টের পরিচয় দেওয়া হয়েছে, এগুলো না বলাই ভালো। বিজেপি এই কাজ কখনো করে না, বিশ্লেষক হিসেবে এই ধরনের কথা বলাটাই উচিত নয় বলে আমি মনে করি। সুমনদা দেখুন, মানে বিমলদার দায়বদ্ধতা আছে ওই কুণাল ঘোষের ভাষায় মার্কস বাড়াতে হবে এবং ব্যাটিং করতে হবে, কারণ না হলে দেখুন মানে বিমলদার থেকে তো তথাগত রায় অনেক বড় বিজেপির নেতা, আমি বিশ্বাস করি সবাই বড়। আচ্ছা, আমি একেবারে বড় নেতা যখন কিছু বলে না তখন অন্তত মুখপাত্রদেরও কিছুটা কনসিডার করতে হয়। মানে বড় নেতা তথাগত রায় যখন এই দলবদলের বিষয়টাকে অত্যন্ত নেগেটিভ জায়গা থেকে দেখেছেন, এবার তৃণমূলের সংস্কৃতির জায়গা থেকে দেখেছেন, তারপরে যদি ছোট ছোট নেতারা সেটাকে সমর্থন করে ব্যঙ্গবিরূপ করে সেটা ঠিক নয়। কিন্তু আমি বলছি যে বিজেপির সামগ্রিকভাবে বিজেপি যে প্রতিশ্রুতি মানুষকে নির্বাচনের সময় দিয়েছিল যে আমরা তৃণমূলীকরণ হতে দেব না বিজেপিকে, বিজেপি সর্বক্ষেত্রে তৃণমূলীকরণ করছে। কেন আমি বলছি, এক মিনিট আমি সময় নিচ্ছি। সেটা হলো যে গতকালই আপনি আলোচনা করলেন সারা রাজ্য জুড়ে তোলাবাজি চলছে। তোলাবাজি তো ছিল, তোলাবাজি মানে তৃণমূল কংগ্রেস, তাহলে বিজেপি তৃণমূলী কংগ্রেস একদিকে হচ্ছে। আর হলো দ্বিতীয় যেটা, বিজেপি তৃণমূল কংগ্রেসের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল দলবদল, মানে টাকা পয়সা পুলিশ প্রশাসন দিয়ে দলবদল। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্যও বিজেপি পেল, তাহলে বিজেপি তৃণমূলীকরণ যদি হয় তাহলে সেটা আমি বলতে পারবো না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।